সাল 1940। চট্টগ্রামে জন্মগ্রহণ করা একজন মানুষ, কর্মের মাধ্যমে যার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী আকাশচুম্বী, যিনি বিশ্বের অন্যতম 7 জনের মধ্যে একজন। যে তালিকায় থাকে বিল গেটসের নাম, সেই তালিকায় পাওয়া যায় এই মানুষটির নাম। বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। নামের পাশে আছে মোটা দাগে কিছু এলিগেশন, সাথে 2 শতাধিক মামলা। গতকালও যিনি সাবেক সরকারের মামলায় জর্জরিত ছিল, আজ তিনি এদেশের সরকার প্রধান। কল্পনাতীত, তবে কল্পনা তো বিনামূল্যে করা যায়। আজ আমরা জানবো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে, সাথে নিরূপণ করব সরকার প্রধান হিসেবে তিনি কতটুকু যুক্তি। আমি ভাবতাম যে এটা বোধহয় খুব ভালো, মানুষের খুব দারিদ্র্যমুক্ত করে। ধীরে ধীরে পরবর্তীতে আমি দেখলাম যেটা দারিদ্র্যমুক্ত না, এটা দারিদ্র্য লালন পালন করে। ভুল করতে পারে মানুষ, তার ফেরেশতা না। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎ। We made Grameen Bank as what we call social business to help people rather than make money for everyone. বাংলার মানুষ আর ফ্যামিলি ট্রি দেখতে চায় না, তারা ভিন্ন ধারার রাজনীতি দেখতে চায়। আর 2007 সালে সেই ভিন্ন ধারার রাজনৈতিক দল গঠনের ইচ্ছা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি মেট্রিক পরীক্ষায় পূর্ব পাকিস্তানের 39,000 শিক্ষার্থীদের মধ্যে 16তম হয়েছিলেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে ছোট পরিসরে উনার রাজনীতির হাতে খড়ি। রাজনীতি থেকে দূরে সরে গেলেও উনার ঝুলিতে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে নেওয়া স্নাতক ডিগ্রি। তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরে 1972 সালে। মাঝে ঘটে যাওয়া 71 মুক্তিযুদ্ধে তিনি বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের লক্ষ্যে সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন এবং এক পর্যায়ে বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। দারিদ্রতার বিপক্ষে তার কাজ শুরু হয় 1974 সালে। তখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি গ্রাম জুবরা, এই জুবরা গ্রামে অধ্যাপক ইউনূস সাহেব একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করেন, যেটির মূল লক্ষ্য ছিল কি উপায়ে গ্রামের দরিদ্র মানুষের আয় বৃদ্ধি করা যায় এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটানো যায়। তিনি লক্ষ্য করলেন ব্যাংকগুলো শুধু ধনীদের ঋণ দিচ্ছেন এবং দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংক ব্যবহারে অযোগ্য আখ্যা দিয়ে ব্যাংকিং সুবিধার আওতা থেকে বাদ দিয়ে দিচ্ছেন, কারণ ঋণের বিপরীতে গ্যারান্টি হিসেবে দেওয়ার মতো কোনো জামানত তাদের ছিল না। ফলে ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিচ্ছিলেন, আর এই ঋণ পরিশোধে তাদের লাভের অংশটুকুও দিয়ে দিতে হচ্ছিল। তাই নিজের পকেট থেকে 42 জন মানুষকে $27 ঋণ দেওয়ার মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার প্রচলন শুরু করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় তিনি 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য প্রান্তিক মানুষদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে সুদী মহাজনের খপ্পর থেকে বের করে আনা এবং উদ্যোক্তা তৈরি করা। ঋণ গ্রহীতারা কিভাবে ব্যবসা শুরু করবে, পরিচালনা করবে, হিসাব রাখবে, ব্যবসা চালিয়ে যাবে, সেসবও শেখানো হচ্ছিল। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী সমাজের বোঝা থেকে উৎপাদনশীল শ্রেণীতে পরিণত হয়েছে। যেমন এই মডেলের আওতায় কেউ কেউ হয়তো ঋণ নিয়ে গরু কিনেছে, আর সেই গাভী যখন এক পর্যায়ে গিয়ে দুধ দিতে শুরু করেছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান সেই দুধ কিনে নিয়েছে এবং সেই দুধ থেকে দই বানিয়ে সারা দেশে ডিস্ট্রিবিউট করা হয়েছে। যেমন শক্তি দইয়ের পেছনেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অনেক অবদান রয়েছে। এছাড়াও কেউ কেউ ঋণ নিয়ে দোকান দিয়ে স্বাবলম্বী হয়েছে। তাছাড়া ওই সময়টাতে গ্রামগঞ্জে কিন্তু কলের বড়ই সংকট ছিল। দেখা যেত যে 2-3 গ্রাম পার হয়ে গিয়ে পানি সংগ্রহ করতে হতো, তাও আবার সেটা আয়রনযুক্ত। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট থেকে দলবদ্ধ হয়ে ঋণ নিয়ে কেউ হয়তো টিউবওয়েল দিয়েছে এবং এক পর্যায়ে গিয়ে তারা ওই ঋণ পরিশোধ করে দিয়েছে। আপনি যদি ইউনূস সাহেবের মডেলের সাথে গভর্নমেন্টের সিস্টেমটাকে তুলনা করেন, গভর্নমেন্টের সিস্টেমটি এমনভাবে বানানো হয়েছিল যেখানে ধনীরা কেবল ধনী হবে এবং গরিবেরা কেবল গরিবই হয়ে যাবে। পক্ষান্তরে ইউনূস সাহেবের মডেলটা ছিল যে দরিদ্রদেরকে কিংবা গরিবদেরকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেই দিকে ফোকাস করে। ওই জন্য গ্রামীণ ব্যাংক থেকে প্রথমে আমি 10,000 টাকা নিই। এখন বর্তমানে আমার খামারে 52টা ছাগল আছে। আমি প্রতি ঈদে 40টা করে খাসি ছাগল বিক্রি করি। আর ওনার গ্রামীণ ব্যাংক 2024 সাল পর্যন্ত প্রায় $30.48 বিলিয়ন ঋণ প্রদান করেছে এবং 9 মিলিয়ন ঋণ গ্রহীতাকে উপকৃত করেছে, যার মধ্যে 97% নারী। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। 2006 সালে তিনি প্রথম বাংলাদেশি মুসলিম হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ওনার বিরুদ্ধে অভিযোগ যে তিনি 3টি শ্রম আইন লঙ্ঘন করেছেন। চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া কর্মীকে স্থায়ী করেননি, কোম্পানির লভ্যাংশের 5% কর্মচারীদের সাথে শেয়ার করেননি, যেটিকে শ্রম আইন অনুযায়ী প্রফিট শেয়ারিং বলে। কর্মীদের নিয়মিত সুবিধা থেকে বঞ্চিত করেছেন। প্রথমত তিনি গ্রামীণ টেলিকমের অনির্বাহী চেয়ারম্যান এবং তিনি কোনো বেতন বা পারিশ্রমিক ছাড়াই এখানে স্বেচ্ছায় কাজ করেন। ওনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত এবং তিনি মূলত সেখানে পরামর্শদাতা হিসেবে কাজ করেন। দ্বিতীয়ত নিয়োগ নীতিমালা অনুযায়ী গ্রামীণ টেলিকমের কার্যক্রম চুক্তিভিত্তিক হওয়ার কারণে কর্মচারীদেরও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। যেমন ধরুন একটি প্রজেক্ট বা প্রকল্প যেগুলো দীর্ঘমেয়াদী হয় না, প্রজেক্টের উদ্দেশ্য যে
যেদিন সম্পূর্ণ হয়ে যায় কাজও সেদিন শেষ। এসব ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিয়োগ দেওয়া যায় না। তৃতীয়ত, গ্রামীণ টেলিকম একটি নট ফর প্রফিট কোম্পানি, সেজন্য এর মুনাফাও কর্মীদের মধ্যে বন্টনযোগ্য নয়। এসব কোম্পানির সম্পূর্ণ লভ্যাংশ কোম্পানিতে পুনর্বিনিয়োগ করা হয়। যাই হোক, একবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আক্ষেপ করে বলছিলেন, আমি বিশ্বাস করি বিনা দোষে যে শাস্তি হয় তা কখনো চিরস্থায়ী হতে পারে না। ন্যায় ও সত্যের বিজয় অনিবার্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দণ্ড দেওয়া হতে পারে এই আশঙ্কায় শতাধিক নোবেল পুরস্কার বিজয়ী এবং 175 জন বিশ্বনেতা শেখ হাসিনা বরাবর খোলা চিঠি লিখেছিলেন। অবশ্য মামলাগুলোতে উনাকে হয়রানি করা হয়েছে। এমন বয়স্ক মানুষকে 6 তলা পর্যন্ত একাধিকবার উঠানামা করানো হয়েছে, তাও আবার বিনা দোষে। ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করেছে বলে একটা গুজব ছড়িয়েছে, যেটা আসলে পুরোপুরি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। 2006 সালে নোবেল বিজয়ের পর উনার সামাজিক ব্যবসার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সারা বিশ্বের মানুষ উনার কথা শুনতে চান। রাশিয়া, জাপান, চীন, সৌদি আরব, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ল্যাটিন আমেরিকা সহ আরো বহু জায়গা থেকে বক্তৃতা প্রদানের জন্য তিনি আমন্ত্রণ পান। সাক্ষাতের জন্য অনেক দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রীরা, বড় বড় ব্যবসায়ীরা উনাকে বার্তা পাঠান। কানাডা ও জাপানের বইগুলোতে উনার জীবনী পড়ানো হয়। উনার সোশ্যাল বিজনেসের উপর চলে বিস্তর গবেষণা। পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি আছে যারা একসঙ্গে নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, কংগ্রেশনাল গোল্ড মেডেল পান। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে 145টির বেশি পুরস্কার অর্জন করেছেন। 2012 সালে ফরচুন ম্যাগাজিন সারা বিশ্বের টপ 12 জন উদ্যোক্তার একটি তালিকা তৈরি করেন। যে তালিকা ছিল বিল গেটস, স্টিভ জবস, মার্ক জুকারবার্গের মতো লোকেরা। সেই তালিকায় 12তম পজিশনে ছিলেন বিশ্বনন্দিত ডক্টর মোহাম্মদ ইউনূস। উনার তৈরি ক্ষুদ্র ঋণের মডেলটি বিশ্বের প্রায় 100টির বেশি দেশ গ্রহণ করেছেন। ইনফ্যাক্ট সেই তালিকায় যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও রয়েছে। এমনকি প্রায় 12 বছর আগে সিম্পসন কার্টুনে ওনাকে দেখা গিয়েছে। মানুষ হিসেবেও তিনি খুবই মানবিক। আমার স্ত্রী একজন ডিমেনশিয়া রোগী। সে কিছু স্মরণ করে না, কিছু বুঝতে পারে না, জানে না। তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে এসে পড়ে। সে আমাকে ছাড়া আর কাউকে চেনেও না। তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় দেওয়া, তাকে টয়লেটে নিয়ে যাওয়া, সবকিছু দায়িত্ব আমার। ওনার সর্বশেষ কিছু মন্তব্য বা বক্তব্য স্পষ্টই ওনার ওজন বুঝিয়ে দিয়েছেন। এখানে ওল্ড ফ্যাশনের পলিটিক্স চলে। এতদিন বক্তব্যে কেবল কথায় কথায় বিরোধী দলের সমালোচনা শুনতেন। হ্যাঁ, ঋণ গ্রহীতাদের পক্ষ থেকে কিছু অভিযোগ আছে, আবার সুদ একটি ফ্যাক্টর। তবে সুদ নিয়ে ওনার মন্তব্য হচ্ছে, গ্রামীণ ব্যাংক সুদ খেতে পারে। গ্রামীণ ব্যাংক হলো গরিব মানুষের মালিকানা একটা প্রতিষ্ঠান। 75% শেয়ার হলো গ্রামীণ ব্যাংকের সদস্যদের মালিকানা। তো সুদ যদি খেয়ে থাকে তো গরিব মানুষই খাচ্ছে, গরিব মহিলারা খাচ্ছে। আমি মাঝখান থেকে সুদ করে হয়ে গেল কেন? অ্যাকচুয়ালি ওনার পাওয়ার আর কিছু অবশিষ্ট নেই। বিশ্বজুড়ে ওনার খ্যাতি। বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন তিনি। উনি কোনো পলিটিক্যাল ফিগার না, ওনার কোনো পলিটিক্যাল ভিশন নেই। বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেওয়া ওনার কাছে একটা উৎকট ঝামেলা। আর অবশ্যই তিনি শেষ বয়সে এসে বিতর্কিত কাজ করে নিজের এত ইমেজ নষ্ট করতে চাইবে না। এছাড়া আমাদের অর্থনীতির বেহাল দশা, দুর্নীতি আর লুটপাটে দেশের রিজার্ভ তলানিতে। এমন নাজুক পরিস্থিতিতে বিশ্বব্যাংক বা বৈদেশিক ঋণ খুবই প্রয়োজন। সেখানে ইউনূস সাহেবের বিশ্বব্যাপী বিশাল নেটওয়ার্ক এবং পজিটিভ ইমেজ আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। ইনি একমাত্র ব্যক্তি যিনি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে, তিনি যত পাওয়ারফুলি হোক না কেন, তিনি সরাসরি ফোন দিতে পারেন। তিনি আমেরিকার প্রেসিডেন্টকে, তিনি জাতিসংঘের মহাসচিবকে, তিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে, প্রেসিডেন্টকে এবং পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কর্তা ব্যক্তিদেরকে, পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধানকে তিনি যদি চান এই মুহূর্তে তিনি ফোন দিতে পারেন এবং প্রত্যেকে তার ফোন ধরবে। আমার দেখা তিনি একজন যিনি বুঝেছেন বাংলাদেশের ব্যাড পলিটিক্যাল সিস্টেম, ইলজিক্যাল এডুকেশনাল সিস্টেম, চাকরির দাসত্ব, সমাজে ধনীরা ধনী হবে আর গরিবেরা প্রতিনিয়ত গরিব হবে, এই গরিবত্বের দুষ্ট চক্র। এছাড়াও সকল খাতে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারলে বাংলাদেশ এক ধাক্কায় এক যুগে এগিয়ে যাবে। তবে এখানে চীন আমেরিকা ইস্যু আছে। এখন দেখার বিষয় তিনি এসব কিভাবে সামাল দিবেন। তবে আশা রাখি আমরা নতুন ধারার রাজনীতি দেখতে যাচ্ছি, নতুন রাজনৈতিক দল দেখতে যাচ্ছি, যারা ন্যায়ের কথা বলবে, যারা আমাদের অধিকারের কথা বলবে। আমি যা চাই তা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নৈরাজ্য ডেকে আনবে। কাজে আমি ভিডিওতে যা বলেছি তা প্রেক্ষাপট তুলে ধরেছি, আমার মন্তব্য না। তবে আমার মনে হয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সাপোর্ট করা উচিত, অন্তত আগামী সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনার সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ হাফেজ। What creates poverty? What created this situation that human being has to be brought into this kind of situation where they have to beg for existence? Is this the fault of the person? Repeatedly I come to the same conclusion. There is nothing wrong with the people. Poverty is not created by the poor people. Poverty is created by the system that we have built.